This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। এই মুহূর্তে আমাদের সরাসরি নজর কিন্তু মহাকুম্ভে, তার কারণ আজ ভোর 5:03 পৌষ পূর্ণিমা তিথি পড়ছে। ওই মুহূর্তেই প্রথম শাহী স্নান, আর সেই মুহূর্ত থেকে আমরা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মহাকুম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন ঠিক তখনই TV9 বাংলা পৌঁছে গিয়েছে প্রয়াগরাজে, আর সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, পুণ্য স্নানের ছবি ইতিমধ্যেই আমরা দেখতে শুরু করেছি, তুমি পৌঁছে গিয়েছো সেখানে, কি দেখছো? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে নাগা সাধুদের যে শাহী বারাত, যে শাহী স্নান হয়, সেই শাহী স্নান আজ রাত এবং আগামীকাল অর্থাৎ সোম এবং মঙ্গলের রাত যে ভোর, সেই ভোরে কিন্তু সেই শাহী স্নান হবে। পৌষ পূর্ণিমার পুণ্য স্নান বা কুম্ভ মেলার প্রথম পুণ্য স্নান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখাবো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে লাখে লাখে মানুষ তারা এই মুহূর্তে পুণ্য স্নান করতে এসেছেন এবং এই জায়গার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাও কিন্তু নজর কাড়ার মতো। তার কারণ গঙ্গার স্রোত এই জায়গাতে যথেষ্ট বেশি এবং এই স্রোতস্বিনী গঙ্গায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণের জন্য প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ প্লাস্টিকের একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে, প্লাস্টিক জারের একটি জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট সেই জায়গার মধ্যেই প্রত্যেককে স্নান করতে হবে। ঠিক তার ওপারে বোট নিয়ে দাঁড়িয়ে রয়েছে NDRF এর জওয়ানরা এবং তারা প্রতি মুহূর্তে নজর রাখছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ক্যামেরা কিছুটা জুম আউট করি, যদি কিছুটা প্যান করি, আমরা দেখতে পাবো যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি এটি একটি মাত্র ঘাটের ছবি। এই একই ছবি কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে। আজ সকাল থেকে প্রয়াগরাজের স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত বাস স্ট্যান্ড বন্ধ করে দেওয়া হয়েছে এবং 12 কিলোমিটার রেডিয়াস থেকে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে তারপরেও মানুষ প্রায় টানা 10 থেকে 12 কিলোমিটার তারা হেঁটে আসছেন। এবার আমরা ছবিটা দেখাবো কিছুটা ডান দিকে। আমরা যে ব্রিজের ওপরে এই মুহূর্তে দাঁড়িয়ে লাইভ করছি, এই ব্রিজ হচ্ছে গতকাল আমরা যে ছবি দেখিয়েছিলাম যে একেবারে লোহার বড় বড় বাবলের ওপরে পল্টুন ব্রিজ বলা হয়, একটি অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। ঠিক তেমনই একটি ব্রিজের ছবি আমরা দেখাচ্ছি। আমাদের ঠিক এই জায়গা থেকে অপর দিকে রয়েছে সেই ব্রিজ, যেখান থেকে মানুষ ত্রিবেণী সঙ্গম থেকে স্নান করে আসছে। অর্থাৎ এখনও আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা কিন্তু কুম্ভের মূল ত্রিবেণী সঙ্গম থেকে 2 কিলোমিটার দূরে। এই জায়গাতেও এখানে স্নান করছেন মানুষ। এই জায়গা অর্থাৎ এই প্রয়াগ সঙ্গমে বিভিন্ন জায়গা দিয়ে কোনো দিক থেকে স্রোতস্বিনী যমুনা, কোনো দিক থেকে বয়ে যাচ্ছে গঙ্গা, আর ঠিক এর মাঝেই বালিয়াড়ির বিচ্ছিন্ন দ্বীপ তৈরি হয়েছে। আর এই বিচ্ছিন্ন দ্বীপেই কিন্তু এই ধরনের সেতু তৈরি করে, অর্থাৎ অস্থায়ী সেতু তৈরি করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এই এক একটি সেতু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দীর্ঘায়িত এবং এই সেতু এমনভাবে তৈরি করা হয়েছে যদি কোনোভাবে জলস্তর বাড়ে এই সেতুর কোনো রকম অসুবিধা হবে না। এবং লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে এই সেতুর ওপর দিয়ে চলছেন। শুধুমাত্র নয়, প্রয়োজনীয় গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ছোট ট্রাক পর্যন্ত সমস্ত কিছু এই সেতুর ওপর দিয়ে চলছে এবং এমনভাবে এই সেতুকে প্রস্তুত করা হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবারে আমরা এই সেতুর একেবারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার ছবি আমরা দেখাবো। লক্ষ লক্ষ মানুষ এই সেতুর ওপর দিয়ে হেঁটে চলেছে এবং আজকে যে কথা বলা হচ্ছে যে আজ বেলা যত গড়াবে এই ভিড় তত রেকর্ড সংখ্যক আকার নেবে। তার কারণ আগামীকালের যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নান অর্থাৎ যে শাহী বারাত, এই নাগা সাধুদের শাহী বারাত যারা দেখেন তাদের মোক্ষ লাভ হওয়া সম্ভব বলে পুরাণে কথিত রয়েছে। ফলত সেই শাহী স্নানের লক্ষ্যে এখনও বহু মানুষ তারা অপেক্ষা করছেন বাইরে এবং আজ কয়েকদিনের মধ্যে অর্থাৎ গতকাল থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যে প্রায় 5 থেকে 6 কোটি মানুষ পুণ্য স্নান করবেন বলে প্রশাসনের তরফ থেকে একেবারে সেই রেকর্ড ছবিটা TV9 বাংলা অবশ্যই দর্শকদেরকে দেখাবে। জ্যোতির্ময়, তুমি প্লিজ সঙ্গে থাকো, কারণ আমাদের আরেক প্রতিনিধি মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন। কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, দেখো, একদমই কুম্ভনগরী বলে প্রয়াগরাজ, সেই কুম্ভনগরীতে আমরা পৌঁছে গেছি এবং এখানে যে সাধারণ মানুষ আসতে শুরু করেছে, শ্রদ্ধালুরা, যেমন নাগা সাধুরা রয়েছে সেরকম বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসিনী যারা রয়েছেন তারা যেমন আসছে, সেরকম বিভিন্ন রাজ্য থেকে, শুধুমাত্র বিভিন্ন রাজ্য নয়, বিভিন্ন দেশ থেকে, নেপাল বা অন্যান্য যে বিদেশি সেই তারাও কিন্তু আসতে শুরু করেছে এই কুম্ভনগরীতে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো, সেরকম দেখছো পুণ্যার্থীরা কিন্তু আসছেন। কোথা থেকে আসছেন আমরা জানার চেষ্টা করব। কাহা সে আ রহে?
কোথা থেকে আসছেন? আমরা কুচবিহার জেলা থেকে আসছি। এখানে প্রথমবার না এর আগে? এই প্রথম আসছি। এই তো স্নান করবো, মেলা ঘুরবো, দেখবো। আজকেও করেছি, কালকেও করবো। হ্যাঁ, আবার কালকেও করবো। কেমন ওই যে আয়োজন করা হয়েছে? সেই সুন্দর হয়েছে, সেই ভালো হয়েছে। হ্যাঁ, কুচবিহার জেলা আমাদের। তুমি দেখতে পাচ্ছ যে বাংলা থেকে অর্থাৎ কোচবিহার থেকেও কিন্তু এই প্রয়াগরাজে এসেছে তারা। এই কুম্ভের যে শাহী স্নানের আগের দিন অর্থাৎ 13 তারিখ আজ যে উদ্বোধন হয়ে গেছে, সেখানে স্নান ইতিমধ্যেই সেরে দিয়েছে এবং আগামীকাল যে মকর স্নান রয়েছে সেই মকর স্নানে রয়েছে। এই বছর যে কুম্ভ সেটাকে বলা হচ্ছে পূর্ণ মহাকুম্ভ, অর্থাৎ 144 বছর যারা এখানকার সাধু সন্ন্যাসীরা রয়েছেন তারা বলছেন যে 144 বছরের এই পূর্ণ মহাকুম্ভ, 12 বছর অন্তর যে প্রয়াগরাজের কুম্ভ লাগে এবং এর থেকে কিন্তু আরও গুরুত্বপূর্ণ, আরও যারা তপস্বী বা সাধু সন্ন্যাসী সন্ত রয়েছেন তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং যারা সাধু সন্ত, তারা যে নাগা সাধুরা রয়েছেন তারা কিন্তু এখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। পাশাপাশি কিছুটা হয়তো নাগা সাধুদের হয়তো কিছু ভিড় কম রয়েছে, যেটা গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে যারা তারা কিন্তু আবার সেই যে পরের যে মৌনী অমাবস্যা সেখানে সব থেকে বেশি ভিড় হবে বলে মনে করা হচ্ছে। এবং এই পূর্ণ যে মহাকুম্ভ সেখানে কিন্তু 40 কোটি মানুষ আসবেন বলে মনে করছেন এবং সব থেকে বেশি মৌনী অমাবস্যাতে সেই সব লোকজন আসবে। তবে কিন্তু যে আজকে 13 তারিখ থেকে যে সরকারিভাবে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন, প্রত্যেকটি রাজ্য থেকে মানুষজন আসতে শুরু করেছে। এবং আমরা দেখছিলাম যে শুধুমাত্র যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত না, নেপাল থেকেও এসেছেন এবং যে বাঙালি অনেক আখড়া রয়েছে কৌশিক, ধন্যবাদ তোমায়। আমাদের অপর প্রতিনিধি জ্যোতির্ময়ও সঙ্গে ছিলেন। জ্যোতির্ময়, তোমাকে ধন্যবাদ। আমাদের দুই প্রতিনিধি মহাকুম্ভ থেকে প্রতিটা মুহূর্তের ছবি আপনাদের জন্য তুলে ধরবেন। ধন্যবাদ। অবশেষে ধরা পড়ল মইপিঠের বাঘ। খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয় ঢোকে বাঘটি। গত 1 সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয় ঢুকে পড়ছিল বাঘটি। একাধিকবার চেষ্টা করেও ধরা যায়নি বাঘটিকে। অবশেষে রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে। খুবই আতঙ্ক ছিলাম বাঘ ধরার জন্য, আমরা খুব খুশি এবং খুব ভয়ের মধ্যে ছিলাম। বাঘ ধরে নেওয়ার জন্য এবার খুব আমরা খুশি হলাম। ঠিক আছে, সত্যি আমাদের ঘুমটা উড়ে গেছে, আমাদের ঘুম, স্নান, খাওয়া দাওয়া সবই উড়ে গেছে। আমরা খুবই আতঙ্কিত ছিলাম। যাই হোক, আপনারা যেইভাবে সহযোগিতা করলেন সবাই মিলে, অবশেষে বাঘটা খাঁচায় বন্দি হলো। দ্বিতীয়বারে না যেন আসতে পারে তার জন্য যদি অনেক দূর জঙ্গলে যদি ছেড়ে দেয় খুবই ভালো হয়। বাঘটা এই তো সকালে আমি যখন ভোরবেলায় আসি, এসে যখন ওপরে উঠি তখন দেখছি হেঁটে যাচ্ছে। অবশেষে খাঁচাবন্দি কুলতলির বাঘ। মাটি কামড়ে পড়ে থাকা বনকর্মীদের সাফল্য এসেছে রাত 11:30টায়। সন্ধ্যের সময় যে খাঁচা পাতা হয়েছিল কুলতলির এখানকার গঙ্গার ঘাটে, সেই জঙ্গলেই খাঁচার মধ্যে ধরা পড়েছে বাঘটি। এই মুহূর্তে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, ঠিক আমাদের পিছনে ওখানে নৌকায় করে খাঁচাবন্দি বাঘটিকে নিয়ে যাওয়া হচ্ছে নৌকায়, এবং সেকে নিয়ে যাওয়া হবে, তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। এই বাঘ কিন্তু রীতিমতো ত্রাস হয়ে গিয়েছিল কুলতলিতে। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। আর এই মুহূর্তে আমাদের রিপোর্টার অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, এখন বাঘটির অবস্থা কিরকম আর কখন তাকে জঙ্গলে ছাড়া হবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বাঘবন্দি খেলা শেষ এবং যেহেতু বাঘটি এই মুহূর্তে বন দপ্তরের হেফাজতে রয়েছে, অর্থাৎ নৌকায় তাকে খাঁচার মধ্যেই সে বাঘটি রয়েছে এবং তার শারীরিক সুস্থতা সেটা চিকিৎসা করছে কিন্তু তার পশু চিকিৎসকরা। এবং যেটা আমাদেরকে ডিএফও নিশা গোস্বামী যেটা জানিয়েছেন যে বাঘটি কিন্তু পূর্ণবয়স্ক বাঘ এবং একটি হচ্ছে পুরুষ বাঘ। ফলে তার গতিবিধি প্রথম দিন থেকে যেভাবে লোকালয় চলে আসছিল, ফলে তার শারীরিক সক্ষমতার জায়গাটা কিন্তু পরীক্ষার ব্যাপার রয়েছে যে তার শারীরিক অক্ষমতা যদি থাকে তাহলে জঙ্গলের মধ্যে শিকার ধরা ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। বাঘটি বারে বারে চলে আসছে, শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাবে। এই মুহূর্তে বাঘটিকে বনি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাক, আমাদের নজর থাকবে। অভিজ্ঞান, ধন্যবাদ। বেলপাহাড়ের জঙ্গলে দেখা মিলল বাঘের। স্থানীয় যুবকদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য। বেলপাহাড়ির ছুরিমারা CRPF ক্যাম্পের কাছে মুনিয়ারি জঙ্গলে বাঘের হদিশ পাওয়া গেছে। আমাদের রিপোর্টার গয়া দণ্ডপাত এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। গয়া, ছবিটাই দেখতে পাচ্ছি বাঘের ছাপ দেখা যাচ্ছে। বন দপ্তর এখন অব্দি কনফার্ম করলো? হ্যাঁ, যে গতকালকে আমরা দেখেছিলাম যে বেলপাহাড়ি ছুরিমারা সংলগ্ন এলাকায় যে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছিল, সেই পায়ের ছাপ তারা নমুনা
সংগ্রহ করে বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিয়ে তারা জানতে পারছেন যে বাঘের পায়ের ছাতি ওটা, এবং ওই এলাকায় বাঘটি রয়েছে বলে এমনই তারা মনে করছেন। তার সঙ্গে সঙ্গে এলাকার গ্রাম যে রয়েছে সেই গ্রামগুলোকেও তারা সতর্ক থাকতে বলছেন যাতে জঙ্গলে কেউ না যায়, এবং যেহেতু এই বাঘটির গলায় কোনো রেডিও কলার নেই, তো বাঘ কোন জায়গায় রয়েছে সেই অবস্থান জানতে তারা হিমশিম খাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের তরফ থেকে এলাকায় নজরদারি রাখা হয়েছে এবং বন দপ্তরের কর্মীরা তারা বিভিন্ন জায়গায় রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে ক্যামেরা বসানো হয়েছে যাতে বাঘের গতিবিধি জানা যায়, এবং এলাকায় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ওই বাঘিনীকে ট্রাঙ্কুলাইজ করার জন্য আজ সুন্দরবন থেকে একটা বিশেষজ্ঞ দল আসবে বলে এমন আমরা জানতে পারছি বন দপ্তর সূত্রে। নজর থাকবে গয়া, ধন্যবাদ। মেদিনীপুর মেডিকেল থেকে গ্রিন করিডোর করে সিস্টেমে আনা হয়েছে 3 সংকটজনক প্রসূতিকে। 2 প্রসূতিকে সিসিইউতে ও অন্য প্রসূতিকে আইটিইউতে রাখা হয়েছে। প্রসূতিদের পরিবারের অভিযোগ, তারা জানতেন না কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাতেই প্রসূতিদের দেখতে হাসপাতালে যান সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। গেলে কি বলতে গেলে তো সিকিউরিটি তো ঢুকতে দেয়নি, ডাক্তারের সাথে কথা বলবো কি করে, সে তো ঢুকতে দেয়নি না, বলে না এখন যাওয়া যাবে না। ট্রান্সফার যে করছে সে যে কথা বলছে আমার মেয়েটা, যে ভর্তি করার পরে কি কি করলো জানিনি, বলতে পারবো না, সেই থেকে আমার মেয়েটা আর কথা বলে না। আর কদিন হলো বলো? না, ইঞ্জেকশন 3,500 টাকা করে কিনতে হয়েছে, কলকাতা থেকে আবার ব্লাড নিয়ে যেতে হয়েছে। আমরা যখন পেশেন্টটা তুলছি তখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে পেশেন্ট যাবে, ওখানে বলেনি। গাড়িতে উঠছে এই অ্যাম্বুলেন্সে, তাও বলেনি যে এই রুগীটা উঠবে, এরকমও বলে না। হ্যাঁ, এবারে যে গাড়িতে জানতে চাইলেও কি করে বলবে কোন ডাক্তার কে কি, ওরকম তো সিস্টেম নাই ওখানে। মানে কোন ডাক্তার চিকিৎসা করছে সেই কিছু সেও জানি না। মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে, এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। আসলে মেদিনীপুর মেডিকেল কলেজটাতে র্যাকেট চলছে, র্যাকেট, জাল ওষুধের। আমরা রাতভর থাকবো কিনা সেইটা বড় ব্যাপার নয়, এটা ভাবুন গোটা রাজ্যে রাতভর এরকম অসংখ্য পেশেন্টরা এরকম সরকারি হসপিটালের বাইরে রাত জাগছে, ভরসা করছে হসপিটালের উপর, ডাক্তারের উপর, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের উপর। স্যালাইন কাণ্ডে স্বাস্থ্য সচিবকে গ্রেফতারের দাবি শুভেন্দু অধিকারীর। ইডিকে দিয়ে তদন্তের দাবি বিরোধী দলনেতার, নিশানা তৃণমূলকেও। পাল্টা জবাব শাসক দলের। আরজিকর কাণ্ডের পরও কি শিক্ষা নেয়নি সরকার? স্বাস্থ্যক্ষেত্রে সরকারের নজরদারি নিয়ে প্রশ্ন চিকিৎসক মহলের একাংশে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই কেস নিয়ে এটা আমরা দাবি করেছি। একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে টেন্ডার করেছে, 22 সালে টেন্ডার শেষ হয়েছে, নারায়ণ স্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু, জেলায় জেলায় নিষিদ্ধ স্যালাইনের রমরমা। এই ইস্যুতে এবার ইডির হস্তক্ষেপ দাবি করলেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে হেফাজতে নেওয়ার দাবিও তুলেছেন বিরোধী দলনেতা। আমি নাড্ডাজিকে বলেছি, ডাইরেক্টর অফ মানে আমাদের ডাইরেক্টর অফ যে ড্রাগ কন্ট্রোল আছে, তারা এখানে এসে অ্যাকশন নিক, ব্যবস্থা নিক। এনফোর্সমেন্ট ডাইরেক্টর নেবে, মানি লন্ডারিং তো। ওনারাই তো বলতেন যে সিবিআই ইডি ওনাদের কথায় চলে, এর বাড়িতে সিবিআই যাবে, ওর বাড়িতে ইডি যাবে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের এজেন্সি। ওনাদের যদি কিছু বলার থাকে বা ওনাদের কাছে তথ্য থাকে, হয় রাজ্য সরকারকে সেগুলো দিন, হয় সেগুলো প্রকাশ্যে বলুন, আর অথবা যদি এইসব এজেন্সিকে দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিল্লিতে গিয়ে তারা বলতেই যান। মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য বিপর্যয়ের পরে বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাকটেট। ইতিমধ্যে বিতর্কিত সংস্থা স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে 13 সদস্যের তদন্তকারী দল। Detailed inquiry report will come to us by tomorrow. Only then anything further steps can be taken. Thank you. Thank you.
কিন্তু বিতর্ক এতে থামছে না। কর্ণাটকে পরপর প্রসূতির মৃত্যুর খবর পাওয়ার পরেও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন হাসপাতালে পৌঁছলো কি করে? কেন তখনই যথাযথ পদক্ষেপ করা হয়নি? তাহলে কি নজরদারি বলতে কিছুই ছিল না? এই সমস্ত প্রশ্ন তুলেই চিকিৎসক মহলের অনেকে স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। উঠেছে বিচার বিভাগীয় তদন্তের দাবিও। মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা আছে, মৃত্যু অব্দি ঘটছে। একজন চিকিৎসক হিসেবে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনা আমি নিজে চিকিৎসক জীবনে পরিলক্ষিত করছি। সেই জায়গা থেকে ওই মানুষের মৃত্যু তো আমি কখনো ক্ষমা করতে পারি না। তাহলে স্বাভাবিকভাবেই তদন্ত হওয়া উচিত এবং তদন্ত থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। 1 বছরেরও বেশি সময় ধরে বারবার অভিযোগ করা সত্ত্বেও এই জাল ওষুধ এবং সেই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা স্বাস্থ্য প্রশাসন গ্রহণ করলেন না। তো তার দায় স্বাস্থ্য সচিবকে তো নিতে হবে। এর মধ্যে হস্তক্ষেপ করা উচিত এবং আমরা মনে করি পুরো ব্যাপারটার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত একজন এই মুহূর্তে কর্মরত বিচারককে দিয়ে। আরজিকর কাণ্ডের পরে বিতর্কিত স্যালাইন ইস্যুকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে বাংলার স্বাস্থ্য ক্ষেত্র। তা নিয়েই উত্তরোত্তর চড়ছে রাজনীতির পারদ। বহরমপুরের মুকুল ঘোষের সঙ্গে সরাসরি কালীঘাটে যোগাযোগ আছে। সমস্ত জাল ওষুধ সাপ্লাই করে এবং এক্সচেঞ্জ অফ মানি এরা সাধারণ গরিব মানুষকে মেরে ফেলছে। মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো লোক সরকারি হসপিটালে যায় না, তারা প্রাইভেট হসপিটালে যায়, সিঙ্গাপুরে যায় আর আমেরিকাতে যায়, হপকনসে যায় যেখানে 1 কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয় আর আমাদের সাধারণ লোককে মারছে। হওয়া উচিত, এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সে শুভেন্দু দাবি করুক আর যেই দাবি করুক, সরকারের নৈতিক দায়িত্ব তদন্ত করে অপরাধীদের খুঁজে বার করা। এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক পদক্ষেপ নিয়েছে। কোনো মৃত্যু কাম্য নয় এবং টিমটাও ভিজিট করছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা পুরোপুরি দেখছে। আরজিকর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্তরে দুর্নীতির ঘুঘু কিভাবে বাসা বেঁধেছে তাও প্রকাশ্যে চলে এসেছিল। কিন্তু সেটা কেবলই হিমশৈলের চূড়া। জাল ওষুধের পরে বিষাক্ত স্যালাইনের রমরমা কারবার সামনে চলে আসার পরে তাই রাজ্যের সরকারি স্বাস্থ্যক্ষেত্র ঘিরে ফের বিপদের সংকেত। TV9 বাংলা।